নমস্কার, আজকে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্বন্ধে পড়ব এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্বন্ধে আমরা কি কি পড়বো সেটা আমরা সূচিপত্রের মধ্যে দেখে নিই। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে বিবৃতি আছে সেটা আমরা দেখব। হ্যাঁ, যে স্টেটমেন্ট যাকে বলে সেটা দেখব এবং ভরবেগের ধারণা কিভাবে পাওয়া যায় সেটা দেখব। ভরবেগের একক মাত্রা সম্বন্ধে আলোচনা করব এবং যে এফ ইকুয়াল টু এম এ যে ফেমাস যে এক্সপ্রেশন সেটা আমরা প্রতিষ্ঠা করব। ঠিক আছে, এবং এই এফ ইকুয়াল টু এম এর থেকে কি করে একক বলে সংজ্ঞা পাওয়া যায় সেটা দেখব। এবং আমরা দুটো প্রবলেম নিয়ে আলোচনা করেছি যে কিভাবে আমরা দ্বিতীয় গতিসূত্রের মাধ্যমে যে নিউমেরিক্যালস যেগুলো আসে পরীক্ষায় সেটা আমরা কিভাবে সলভ করতে পারি সেটা দেখব। এবং অলিক বল সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, অলিক বল যে নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র যে কেবলমাত্র জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে যখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করতে যাব সেখানে অলিক বল কাজে লাগবে আমাদের। তো এর পুরোপুরি যে ধারণাগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। তাহলে আমরা এগিয়ে যাই। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বিবৃতি বিবৃতি চেয়েছে, তাই না? নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃত করো। প্রথম গতিসূত্র তো জানি আমরা যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরলরেখায় সমবেগে চলতে থাকবে। কিন্তু দ্বিতীয় গতিসূত্র কি বলেছে? দ্বিতীয় গতিসূত্র যেটা বলেছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর যে প্রযুক্ত বল তার সমানুপাতিক। ঠিক আছে, প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। এটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র স্টেটমেন্ট। এখানে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট আমরা পেয়ে থাকি। কি কি না, এখানে আমরা বস্তুর ভরবেগের যে কনসেপ্ট আছে সেটা আমাদের দরকার লাগবে। বল বল কি সেটা লাগবে। প্রথম গতিসূত্রের মাধ্যমে বল পেয়েছিলাম, কিন্তু বলের কোয়ালিটেটিভ বা বল যা কাকে বলে যে যে জিনিসটা প্রয়োগ করলে বস্তুর উম, স্থির অবস্থা বা গতিশীল অবস্থা পরিবর্তন করা যায় সেটাই ছিল বল। ঠিক আছে, কিন্তু এখানে কি বলের পরিমাপ আমরা জানতে পারবো। তাহলে এটা খুব সেই অর্থে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। ঠিক আছে, তাহলে এর যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটা সেটা আমরা পরে আসছি। ঠিক আছে, যে ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা সেটা হচ্ছে ভরবেগ এবং বল। ঠিক আছে, এবার দেখো যে ভরবেগটা কি। আমরা ভরবেগের কথা বললাম, ভরবেগ কি? ভরবেগের মধ্যে দুটো জিনিস আছে এক্সপ্রেশনের মধ্যেই, ভর ও বেগ, তাই না? ভর হচ্ছে মাস, কোনো একটা বস্তুর মাস, বেগ হচ্ছে ভি। ঠিক আছে, ভর ভর কি? ভর হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। বেগ কি? বেগ হচ্ছে একটি ভেক্টর কোয়ান্টিটি। এরা দুজনাই থাকে ভরবেগের মধ্যে। তার মানে ভরবেগ নিজে একটা কি? ভরবেগ নিজে একটা ভেক্টর কোয়ান্টিটি, কোয়ান্টিটির দিক থেকে আমি বলছি। ঠিক আছে, কিন্তু ভরবেগের যে ম্যাথামেটিক্যাল ডেফিনেশন সেটা আমরা চলে আসবো, যে অঙ্ক অঙ্কর দিক থেকে আমরা কিভাবে ভরবেগকে চিহ্নিত করি। তাহলে কি না, ভর ও বেগের সমন্বয়ে যে কোনো বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। ঠিক আছে, কোনো একটি বস্তুর আহ, যে গতি সেটা হচ্ছে ভরের উপর নির্ভর করে, বেগের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ভরবেগ। এই যে ভরবেগ কিভাবে পরিমাপ পরিমাপ করব, ভর এবং বেগ দুটো আছে, শুধু আমরা গুণ করে দেবো। ভর এবং বেগের কি করবো না, শুধুমাত্র আমরা গুণ করে দেবো। কিভাবে না, ভরবেগ যে যদি একটি ভেক্টর রাশি হয় সেটাকে যদি আমরা পি দিয়ে লিখি এবং বস্তুর ভর যদি এম হয় এবং বস্তুর গতিবেগ যদি ভি হয়, তাহলে আমরা কি লিখবো? পি ইকুয়াল টু এম ইন্টু ভি। ঠিক আছে, তার মানে ভরবেগ একটি ভেক্টর রাশি। হ্যাঁ, কারণ কি, স্কেলারের সঙ্গে ভেক্টর যদি গুণ করি তাহলে সেটা ভেক্টর রাশিই হবে এবং ভরবেগ ভেক্টর যোগের সমস্ত যে নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো মেনে চলবে। ভরবেগের যে পরিমাপ, সেটা এখানে দেখানো হয়েছে। এবার কি বলেছে যে ভরবেগের ভরবেগ না হয় ম্যাথামেটিক্যালি আমরা বুঝলাম যে বস্তুর ভর এবং বেগের যে গুণফল। হ্যাঁ, তাহলে ভরবেগের কিভাবে কি আসছে সেটা আমরা কিভাবে বুঝবো না, যেরকম ধরো একটা একটা ট্রাক আছে। ঠিক আছে, একটা ট্রাক আছে, এই ট্রাকটা খালি আছে। ঠিক আছে, আর একটা ট্রাক আছে, সেই ট্রাকটা কি হয়েছে, সেই ট্রাকটা হচ্ছে ভর্তি ট্রাক আছে। ঠিক আছে, ভর্তি ভর্তি ট্রাক আছে। এই খালি ট্রাকের ভর মনে করো তোমার হচ্ছে 1000 কেজি, আর ভর্তি ট্রাকের ভর হচ্ছে তোমার
5000 কেজি। ঠিক আছে, এবার এরা দুজনাই তোমার হচ্ছে কি, দুজনাই হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে চলছে। তাহলে কোন ট্রাকটাকে থামাতে বেশি বলের প্রয়োজন হবে? অবশ্যই এই যে ভর্তি ট্রাক আছে, মালদা এই যে ট্রাকগুলো, সেটাকে থামাতে বেশি বলের প্রয়োজন হবে, তাই তো? এটাকে থামাতে হচ্ছে বেশি বলের প্রয়োজন হচ্ছে, বেশি বলের প্রয়োজন হচ্ছে। বা দুটো যদি ট্রাক থেমে থাকে, তাকে শুরু করতে বা চালু করতে এই ট্রাকটাতে এই ক্ষেত্রে কি হবে, বেশি বলের প্রয়োজন হবে, তাই না? বেশি বলের প্রয়োজন হবে। আবার হচ্ছে কি না, দুটো ট্রাক আছে, দুটো ট্রাক আছে, আমি মনে করো দুটো খালি ট্রাক আছে, ঠিক আছে, এবং এদের দুজনের ভর একই, এদের দুজনের ভর হচ্ছে 1000 কেজি, এরও হচ্ছে 1000 কেজি, ঠিক আছে, এবং হচ্ছে গতিবেগ হচ্ছে দুজনেরই হচ্ছে, গতিবেগ হচ্ছে একজনের হচ্ছে কত, 30 কিলোমিটার পার আওয়ার, আর একজনের হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে কাকে থামাতে বেশি বলের প্রয়োজন হবে? অবশ্যই যার 50 কিলোমিটার পার আওয়ার, এই যে ট্রাকটা আছে এই ট্রাকটাকে থামাতে বেশি বলের প্রয়োজন হবে। অর্থাৎ অর্থাৎ কি হচ্ছে, এই যে ভর এবং বেগ যার বেশি হচ্ছে তাকে থামাতে বেশি বলের প্রয়োজন হচ্ছে, তাকে চালু করতে বেশি বলের প্রয়োজন হচ্ছে, তাই না? তার মানে বলের সঙ্গে যে ভরবেগের যেটা সম্পর্ক সেটা হচ্ছে কি সমানুপাতিক। অর্থাৎ হচ্ছে কি না, ভরবেগ যত বেড়ে যাচ্ছে তত বল প্রয়োগও তত বাড়ছে, ঠিক আছে, এটা হচ্ছে সমানুপাতি সম্পর্ক, বলের সঙ্গে ভরবেগের সম্পর্ক সমানুপাতি। এবার কি হচ্ছে, এবার নিউটনের গতিসূত্রের গাণিতিক রূপে চলে আসে। নিউটনের গতিসূত্রের বিবৃতিতে কি বলেছিল? বিবৃতিতে বলেছিল কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল মনে করা যাক এফ, ঠিক আছে, আমরা ভরবেগ কি জানলাম, ভরবেগ হচ্ছে এম ইন্টু এ, সরি, ভরবেগ হচ্ছে এম ইন্টু ভি, এম ইন্টু ভি, তাই তো? তাহলে কি, তাহলে প্রথম কথা কি বলেছে না, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, পরিবর্তনের হার কত হবে, ডিডিটি দিয়ে উল্লেখ করা যাবে, এবং হচ্ছে এটা হচ্ছে ভরবেগ পি লিখলাম আমি। ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা যদি প্রযুক্ত বল এফ হয়, ঠিক আছে, প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে কি হবে, এই যে ডিডিটি অফ পি, ডিডিটি অফ পি প্রপোর্শনাল টু এফ হয়ে যাবে, তাই না? এফ হয়ে যাচ্ছে। এবারে পি এর মানটা কত, পি এর মানটা হচ্ছে এম ইন্টু ভি, এম ইন্টু ভি, ডিডিটি অফ এম ইন্টু ভি হয়ে যাচ্ছে প্রপোর্শনাল টু এফ, ঠিক আছে। প্রপোর্শনাল তুলতে গেলে কি করতে হয়, এটা কনস্ট্যান্ট দাম গুণ করতে হয়, ডিডিটি অফ এম ইন্টু ভি ইকুয়াল টু আমরা মনে করছি কত, কে ইন্টু এফ, ঠিক আছে। এই কে এর মান ধরলাম আমরা এক, মানে আমরা এমন একটা ইউনিটে নিচ্ছি সেখানে কে এর মান এক হবে, ঠিক আছে, এটা আমরা করতে পারি অ্যাডজাস্ট করে। এবারে আসি, তার মানে যে এক্সপ্রেশনটা যেটা দাঁড়ালো ডিডিটি অফ এম ইন্টু ভি ইকুয়াল টু কে ইন্টু এ, সরি কে তো মান হয়ে গেছে এফ, তাই তো? এবারে কি হচ্ছে দেখো, যদি বস্তুটা স্থির ভরের হয়, অর্থাৎ বস্তুটার ভর অপরিবর্তনশীল আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এক্সপ্রেশনটা দাঁড়াবে এম ইন্টু ডিভিডিটি, এম ইন্টু ডিভিডিটি ইকুয়াল টু এফ। আর এম ইন্টু ডিভিডিটি মানে কি, ডিভিডিটি মানে হচ্ছে কোনো একটা বস্তুর বেগ পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হার কি বলা হয়, ত্বরণ। তার মানে কি দাঁড়াচ্ছে এফ ইকুয়াল টু এম এ। তার মানে যে সম্পর্কটা দাঁড়ালো আমাদের এফ ইকুয়াল টু এম এ, এটা অবশ্যই আমাদের মানতে হবে যে অপরিবর্তনীয় 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 ভরের বস্তুর জন্য, ঠিক আছে, এটা যে কোনো বস্তুর জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়, কেবলমাত্র বস্তুর ভর যদি পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আর যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে গেলে কি করতে হবে না, ডিপিডিটি ইকুয়াল টু এফ, ডিপিডিটি ইকুয়াল টু
এফ, এটা হচ্ছে যে কোনো বস্তুর জন্য, মানে অপরিবর্তনশীল ভর হোক বা পরিবর্তনশীল ভর। পরিবর্তনশীল ভর কিরকম হবে? ধরো একটা লরি যাচ্ছে, ঠিক আছে, পরিবর্তনশীল ভর আমি যেটা বলছি, ধরো আমরা একটা কিভাবে আমরা নিতে পারি পরিবর্তনশীল ভরটা, ভরের একটা উদাহরণ তোমরা দেখো, ঠিক আছে। পরিবর্তনশীল ভর কিরকম, মনে করো যে একটা লরি যাচ্ছে, ঠিক আছে, এটা লরি আছে, এই লরির হচ্ছে, এটা হচ্ছে অনেক বালি আছে লরির মধ্যে, তলে একটা ফুটো আছে, ঠিক আছে, ফুটো আছে, ফুটো দিয়ে কি হচ্ছে না সমস্ত বালিগুলো বেরিয়ে যাচ্ছে, বালিগুলো কিছুটা কিছুটা বেরোচ্ছে আর কি, ধরো সেকেন্ডে বা ঘন্টায় বেরোচ্ছে বালিটা। সেক্ষেত্রে কি হবে, এই যে লরির ভরটা তো পরিবর্তনশীল হয়ে যাচ্ছে, লরির ভর কি হচ্ছে, ভর হচ্ছে পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। বা আর একটা জিনিসও হবে, যখন রকেট হয়, রকেট যখন যায় উপরের দিকে, লঞ্চ যখন হয়, সেক্ষেত্রে কি হয় না যে গ্যাসের জ্বালানি যেটা আছে সেটা নিচের দিকে চলে আসছে, এক্ষেত্রেও কি হচ্ছে পরিবর্তনশীল হয়ে যাচ্ছে, পরিবর্তনশীল ভর হয়ে যাবে, পরিবর্তনশীল ভর, ঠিক আছে, পরিবর্তনশীল ভর এখানে আমরা রকেটের ক্ষেত্রেও পাবো, রকেট যে মোশন আছে সেক্ষেত্রেও আমরা পাবো, আমরা তৃতীয় গতিসূত্র আলোচনার সময় এটাতে চলে আসবো, ঠিক আছে। এইবারে দেখা যাক আমাদের কি হচ্ছে, একক বলের সংজ্ঞা আমাদের চেয়েছে, একক বল কাকে বলে। আমরা একটা রিলেশন পেলাম এফ ইকুয়াল টু কত, এম ইন্টু এ। তাহলে এটা এক হতে গেলে কি হতে হবে, একক হতে গেলে কি হতে হবে, এটা যদি একক হয় এবং এটা যদি একক হয়, তাহলে হচ্ছে এটাও একক হবে, তাই না? খুব একদম সরলভাবে বলতে গেলে, এ যদি একক হয়, এম যদি একক হয়, তাহলে এফও একক হবে। তাহলে একক বলটা কি বলবো, যদি সিজিএস পদ্ধতিতে এম এর একক কি, কিলোগ্রাম, এসআই পদ্ধতিতে কি, গ্রাম, ঠিক আছে, এবং সিজিএস পদ্ধতিতে সেই হিসাবে তোমার একক বল হচ্ছে ডাইন হয়ে যাবে এবং এসআই পদ্ধতিতে হয়ে যাবে নিউটন। তাহলে আমরা দেখে নিই একক বলটা আমরা কি হয় কি পাচ্ছি। একক বল মানে কি না, যে বলটি 1 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলে। তার মানে এই যে এফ ইকুয়াল টু এম এ এখানে বসাচ্ছি শুধুমাত্র, এখানে এখানে এম ইকুয়াল টু 1 বসাচ্ছি, এ ইকুয়াল টু 1 বসাচ্ছি, তাহলে এফ ইকুয়াল টু 1 হবে। সেইটাই আমরা সংজ্ঞাতে এইভাবে প্রয়োগ করছি যে 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করলে ত্বরণ হচ্ছে কত, 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করেছে, তাকে 1 নিউটন বলবে। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে কি, এমটা শুধু গ্রাম হয়ে যাবে, এটা হচ্ছে সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার আমাদের হয়ে যাবে, আর কোনো ব্যাপার নয়। এবার আমরা মাত্রাতে চলে আসছি। মাত্রা কিরকম না, ভরবেগ কিভাবে প্রকাশ করা হচ্ছে, পি ইকুয়াল টু এম ইন্টু ভি, ঠিক আছে। তার মানে ভরবেগের যে মাত্রা হবে, এর যে মাত্রা হবে, এ কি বলের যে ভরের যে মাত্রা আর গতিবেগের যে মাত্রা তার গুণফল হবে। ভরের মাত্রা কত, এম, আর হচ্ছে তোমার গতিবেগের মাত্রা কত, এল টি টু দি পাওয়ার মাইনাস ইনভার্স টি টু দি পাওয়ার -1, তাহলে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভরবেগের মাত্রা, এটা হচ্ছে আমাদের ভরবেগের মাত্রা, ঠিক আছে। এবার বলের মাত্রা কি, বল হচ্ছে কত, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, ঠিক আছে। তার মানে বলের যা মাত্রা হবে, মাস ইন্টু অ্যাক্সেলারেশনের যা মাত্রা হবে তাই হবে বলের মাত্রা। এম হচ্ছে কত, এম, ঠিক আছে, আর অ্যাক্সেলারেশন বা ত্বরণের মাত্রা কত, এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। তাহলে হচ্ছে কত, এম এল টি টু দি পাওয়ার -2, এটা হয়ে গেল আমাদের বলের মাত্রা, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে ভরবেগের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -1 এবং বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। এবার আমরা দুটো অঙ্ক করে নিই, কি বলতে চাইছে দেখো, বলেছে আমরা যেটা শিখলাম সেটা আমরা প্রয়োগ করব। কিভাবে কি প্রয়োগ করি, একটা 6 কেজি ভরের বস্তু আছে, 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে চলেছে, বস্তুটিকে 20 সেকেন্ডে থামাতে হবে, ঠিক আছে, 20 সেকেন্ডের মধ্যে থামাতে হবে, তাহলে কত বল প্রয়োগ করতে হবে। দেখো বলের একটাই মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। হ্যাঁ, আমরা ইউনি ডিরেকশনাল মোশন ধরছি, মানে ধরা যায় এক্স এর দিকেই হচ্ছে, তার মানে শুধুমাত্র এফ ইকুয়াল টু এম এ হিসেবে আমরা লিখতে পারি, ঠিক আছে, ত্বরণ এ হিসেবে লিখতে পারি। এবারে কি হচ্ছে দেখো, আমাদেরকে ত্বরণ এটা বের করতে হবে, এটা আমরা কিভাবে বের করব।
আমাদের প্রাথমিক গতিবেগ বলে দিচ্ছে ইউ ইকুয়াল টু কত, 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অন্তিম গতিবেগ কত, অন্তিম গতিবেগ হচ্ছে 0। আর টাইমটা কত, টাইমটা হচ্ছে আমাদের 20 সেকেন্ড, 20 সেকেন্ড, তাই তো। এটা হচ্ছে অন্তিম গতিবেগ। এখান থেকেই আমাদের অ্যাক্সিলারেশন বা সরি অ্যাক্সিলারেশন বলবো ডি অ্যাক্সিলারেশন বা মন্দনটা বের করতে হবে। সেটা কি না, আমরা জানি ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এফ ইন্টু টি। হ্যাঁ, এবার আমরা এখানে বসাই ভি ইকুয়াল টু 0 বসাই, ইউ ইকুয়াল টু 10 বসাই। এখানে এফ আর এফ বা এ যাই বলতে পারো, আমরা এখানে এফ নিয়েছি, ঠিক আছে। এখানে এফ এফ এর জায়গায় আমরা এও নিতে পারি, এ ইন্টু টি, এ এ নিয়ে নিলাম, টি হচ্ছে 20, 20 নিলাম। তার মানে এর মানটা কত, এর মানটা যেটা দাঁড়াচ্ছে তোমার হচ্ছে হাফ দাঁড়িয়ে গেল, বোঝা গেল। এর মানটা কত দাঁড়ালো, এর মানটা হাফ দাঁড়িয়ে গেল। এর মানটা যে যখনই হাফ দাঁড়িয়ে গেল, তাহলে আমাদের ভরটা তো কি, ভরটা কত জানতে পারলাম, ভরটা শুধু এম এর সঙ্গে গুণ করে দিলেই হয়ে যাবে আমাদের জিনিসটা। হুম, তাহলে হচ্ছে এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু এম হচ্ছে 6 ইন্টু হাফ নিউটন, তাই তো, সমান হচ্ছে 3 নিউটন, 3 নিউটন, বোঝা গেল। তাহলে 3 নিউটন বল প্রয়োগ করলে কি হবে না, বস্তুটি থেমে যাবে। তারপরের অঙ্কটা দেখা যাক। এখানে কি বলেছে, স্থির অবস্থায় থাকা একটি 20 গ্রাম ভরের বস্তুর উপর একটি বল 3 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করে এবং পরবর্তী 8 সেকেন্ড সময় বস্তুটি 81 মিটার পথ অতিক্রম করছে, ঠিক আছে। পরবর্তী 8 সেকেন্ড সময় 81 মিটার পথ অতিক্রম করলে বস্তুর উপর কত বল ক্রিয়া করেছিল। অর্থাৎ হচ্ছে ধরা যাক এই একটা বস্তু আছে, এই বস্তুর উপর যে বল ক্রিয়া করে সেটা হচ্ছে 3 সেকেন্ড ব্যাপী হচ্ছে যে ক্রিয়া করছিল বল, 3 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করেছে, ঠিক আছে। এবং পরবর্তী তার মানে কি, এই যে মানে কত বল প্রয়োগ করা হয়েছিল সেটা বের করতে গেলেও কি করতে হবে, সেটা বের করতে গেলে এফ ইকুয়াল টু এম এ, এইটাই বের করতে হবে। এই অ্যাক্সিলারেশন বা এই ত্বরণটা বের করতে হবে যে 3 সেকেন্ডের মাথায় মানে মোট কত বলটা প্রয়োগ হয়েছিল। এটা আমরা কিভাবে বের করবো সেটা আমরা দেখি, ঠিক আছে। পরবর্তী 8 সেকেন্ড সময় বস্তুটি 81 সেন্টিমিটার পথ চলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বের করব, দেখো যখন বল প্রয়োগ থেমে গেছে, বল প্রয়োগ যখন হচ্ছে না, হ্যাঁ, বল প্রয়োগ যখন থেমে গেছে সেক্ষেত্রে কি কি হয়েছে সেটা আমরা দেখব। সরি, এটা পরবর্তী 3 সেকেন্ডের সময়, এটা ভুল, এটা একটু ভুল আছে, এটা পরবর্তী 3 সেকেন্ড সময় হবে, ঠিক আছে। পরবর্তী 3 সেকেন্ড সময় হবে এটা। স্থির অবস্থায় একটি বস্তু আছে, 3 সেকেন্ড বলটা ক্রিয়া করেছে এবং তারপরের 3 সেকেন্ডে বস্তুটি 81 মিটার পথ অতিক্রম করেছে, ঠিক আছে। এবারে হচ্ছে কি, তাহলে বস্তুটির উপর কত বল ক্রিয়া করে, 3 সেকেন্ড ক্রিয়া করেছে তারপরে বলটা থেমে গেছে, তার মানে বাকি যে সময়টা 3 সেকেন্ড সেটা সমবেগে চলেছে। সমবেগে চললে যে এস ইকুয়াল টু আমাদের কত, এস ইকুয়াল টু আমাদের যে সূত্র হচ্ছে ভি ইন্টু টি, ঠিক আছে। এই সূত্র অনুযায়ী চলবে। তার মানে ও যে 3 সেকেন্ড, প্রথম 3 সেকেন্ডের পর তো সমবেগে চলেছে, এটা ত্বরণ সহ চলেছে। তারপরে যে 3 সেকেন্ড এটা সমবেগে চলছে, এটা সমবেগে চলছে, তাই না, সমবেগে চলেছে। এই এই সমবেগে চলার সময় যে গতিবেগটা কত ছিল, এটা ছিল ভি, ভি ইকুয়াল টু কত, 81/3 সমান হচ্ছে 27 সেন্টিমিটার পার সেকেন্ড ছিল, ঠিক আছে। এবারে এবারে কি বলেছে দেখো, এবারে এইখানে এই যে যেখানে হয়েছে এই পজিশনে ও এসছে 27 সেন্টিমিটার পার সেকেন্ডে, 27 সেন্টিমিটার পার সেকেন্ডে। প্রথমে কত ছিল, বেগ ছিল 0, তার মানে ভি ইউ সমান 0 ছিল, ঠিক আছে। আর ত্বরণ কত, ত্বরণ হচ্ছে এ, তাহলে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো। তার মানে হচ্ছে ইউ তো যেহেতু 0 ছিল, সেহেতু আমরা কি লিখতে পারি, সেহেতু এ হচ্ছে ভি বাই টি,
ভি বাই টি, ভি হচ্ছে কত 27, টি হচ্ছে 3, তার মানে হচ্ছে 9। তার মানে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে প্রযুক্ত বলটা কত ছিল, মাস যেহেতু 20 গ্রাম ইন্টু 9, 9 সেন্টিমিটার পার সেকেন্ড, 9 এত সমান হচ্ছে কত 180 ডাইন, 180 ডাইন বল প্রযুক্ত হয়েছিল। ঠিক আছে, এটা আশা করি বোঝা গেল। আমরা তার মানে কি শিখলাম, যে যখনই কোনো কিছু বল, কত বল প্রয়োগ করে বা ক্রিয়া করেছিল, এই সমস্তগুলো বের করতে যাবে, তখনই এফ ইকুয়াল টু এম এ সূত্রটা খুবই কাজে লাগবে। ঠিক আছে, এবং আমাদের কোনো না কোনোভাবে এই এ বা ত্বরণ নির্ণয় করতে হবে, ভর যদি দেওয়া থাকে। হ্যাঁ, তাহলে আমাদের ত্বরণ নির্ণয় করলে কাজটা মিটে যাবে। এবং ত্বরণ কিভাবে নির্ণয় করব, তখন আমরা বিভিন্ন যে সূত্র আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমস্ত সূত্রগুলো থেকে আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো। এবং এখান থেকে আমরা যে এ পাবো বা ত্বরণ পাবো, তার মানটা যখনই গুণ করবো এম এর সঙ্গে, তখনই আমাদের ফোর্সের মানটা বেরিয়ে চলে আসবে। এবারে আমরা কি দেখবো না, বস্তুর ওজন কাকে বলে। ঠিক আছে, হয়তো বোঝা যাচ্ছে না, আমরা কি দেখবো না, বস্তুর ওজন, ওজন কাকে বলে। বস্তুর ওজন হচ্ছে কি না, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করে তাকেই বস্তুর ওজন বলে। হ্যাঁ, পৃথিবীর ওজন, তার মানে কি, এখানে বল যেহেতু আছে সেহেতু এফ হবে, এফ ইকুয়াল টু কত, এম ইন্টু এ ত্বরণ হয়ে যাবে। আর পৃথিবী যে অভিকর্ষ যে ত্বরণ, এর মানটা কত, এর মানটা হচ্ছে যে জি, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, যেখানেই বল আসবে সেখানেই এফ ইকুয়াল টু এম এ আসবেই। তার মানে হচ্ছে এম ইন্টু জি, তার মানে পৃথিবী কোনো বস্তুকে কত বল দ্বারা আকর্ষণ করছে, এম জি বল দ্বারা আকর্ষণ করছে। ঠিক আছে, এবারে কি না, তুমি যদি মেরু প্রদেশে যাও, ঠিক আছে, ওই ক্ষেত্রে জি এর যা মান হবে, এবং তুমি যদি এই নিরক্ষীয় অঞ্চলে যাও, তার জি এর মানটা আলাদা হবে, মেরু প্রদেশে বেশি হবে, কিন্তু মেরু প্রদেশে বস্তুর ওজন বেশি হবে। এবং নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে না, বস্তুর ওজনটা কম হবে, জি এর মানটা কম হবে। ঠিক আছে, এবং যদি তুমি আরো উচ্চতায় যাও, পৃথিবীর থেকে আরো উচ্চতায় যাও, সেখানে জি এর মানটা কম হবে, এবং হচ্ছে বস্তুর ওজনটা কম হবে। এবং বস্তুর তার মানে ওজন যে পরিবর্তনশীল, এটা বোঝা গেল। বা অন্য একটা গ্রহ যদি যাও, সেক্ষেত্রে জি এর মানটা পরিবর্তনশীল হয়ে যাবে। হ্যাঁ, মানে পৃথিবীর থেকে সেজন্য অন্যরকম ওজন দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন কারণ। এবারে যে বস্তুর যে ভরই, যে বস্তুর জাড্যের পরিমাপ, সেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করতে পারি। কিরকম না, আমরা এফ ইকুয়াল টু আমরা কত কি জানলাম, এম ইন্টু এ অ্যাক্সেলারেশন, তাই তো। এবার দেখো, বস্তুর ভর যত বেশি হবে, ঠিক আছে, তত বেশি বস্তুটাকে মুভ করাতে তত বেশি বল প্রয়োগ করতে লাগবে, তত বেশি বল লাগবে। এই যে আমরা ট্রাকের যে এক্সাম্পল যেটা দেখলাম, হ্যাঁ, ত্বরণ যদি সমান হয়, ঠিক আছে, তাহলে কি হবে না, যে ভর যার যত বেশি হবে, তাকে তত মুভ করাতে বা ঠেলতে তত বেশি বলের প্রয়োজন হবে। ঠিক আছে, বা ভর যত বেশি বেশি হবে, তাকে থামাতে তত বেশি বলের প্রয়োজন হবে। এটাই সূত্র থেকে বোঝা যাচ্ছে। এফ বাড়বে কখন না, মাস যদি বেড়ে যায় কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য। হ্যাঁ, তার মানে কি, বা এফ যদি যখন কমবে, মাস যদি কমে, তাহলে এফ কমে যাবে। তার মানে কি, জাড্য ধর্ম কি, বস্তুর অবস্থার পরিবর্তনে বাধা দেওয়াটা। আর বস্তুর অবস্থার পরিবর্তনে বাধা দেওয়া মানে কি, মাস যদি বাড়ছে, তাহলে কি, বস্তুর অবস্থার পরিবর্তনে বাধা দিতে গেলে বল লাগবে। বল যদি লাগে, তাহলে কি, মাস যদি বাড়ে, বলটা অনেকটা বেশি দিতে হবে। তার অর্থাৎ কি না, বস্তুর যে ভর, সেটাই হচ্ছে যে তার অবস্থার পরিবর্তনে বাধা দিচ্ছে। হ্যাঁ, তার মানে বস্তুর ভরই জাড্যের পরিমাপ এখান থেকে বোঝা গেল। হ্যাঁ, এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেটা আছে, সেটাও হচ্ছে অজড়ত্ব যে নির্দেশতন্ত্র আছে, সেই অজড়ত্ব নির্দেশতন্ত্রের প্রযোজ্য নয়। কিন্তু কেন প্রযোজ্য নয়, ধরো কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, কোনো একটা বস্তু ধরো ট্রেনে আছে, ঠিক আছে, ট্রেনের চাকা ঘুরছে, এবং হচ্ছে একটা বল আছে। যখন ট্রেনটা ত্বরণ সহ গতিশীল হবে, যখনই ত্বরণ সহ ট্রেনটা গতিশীল হবে, তখন কি হবে, বলটা কি হবে, অটোমেটিক এই পিছন দিকে ও রোল করতে শুরু করবে। এবার এখানে যে অবজারভার আছে ট্রেনের মধ্যে,
সে কি করে জানবে যে ট্রেনটা চলছে? সে যদি ধরো সমস্ত জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়, কোনো রকম ঝাঁকুনি না থাকে, সে তো বুঝতে পারবে না চলছে কি চলছে না। হ্যাঁ, সে দেখবে কি, সে দেখবে এই বলটা পেছন দিকে গড়িয়ে যাচ্ছে। কিন্তু এই যে বল, এই যেটা আছে বস্তুটার উপর কোনো রকম তো বাইরে থেকে বল প্রয়োগ হয়নি। হ্যাঁ, তা সত্ত্বেও ওটা গড়িয়ে চলেছে, তাই তো? তার মানে নিউটনের যে প্রথম সূত্রটা সেটা ভ্যালিড হচ্ছে না। এবং দ্বিতীয় গতি সূত্রটা কি হচ্ছে, এফ ইকুয়াল টু এম এ, বল প্রয়োগ হয়নি, এফ ইকুয়াল টু জিরো, তার মানে এও জিরো হওয়া উচিত ছিল। এও জিরো হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আমরা কি দেখছি, এ নট ইকুয়াল টু জিরো, যেখানে ভিতরে আছে যে অজরত্বের ত্বরণ সহ যে ফ্রেমটা আছে, সেটা গতিশীল হলে যে ভিতরে আছে সে কি দেখবে, সে এ নট ইকুয়াল টু জিরো দেখবে, যদিও এফ জিরো, কোনো রকম বাইরে থেকে বল প্রয়োগ করা হয়নি। ঠিক আছে, তার মানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র জড়ত্বীয় নির্দেশতন্ত্রেই প্রযোজ্য, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের এটা প্রযোজ্য নয়। ঠিক আছে, এটা প্রযোজ্য না। ঠিক আছে, এই অজড়ত্ব নির্দেশতন্ত্র প্রযোজ্য হতে গেলে কি হচ্ছে না, আমাদের যা বল আছে, হ্যাঁ, তার সঙ্গে একটা মাইনাস এম ইন্টু এ, এটাকে যোগ করতে হবে। এই জিনিসটাকে যদি যোগ করি, যোগ করে সমস্ত ক্যালকুলেশন গুলো করি, তাহলে আমাদের সব মিলবে, যে বস্তুর অবস্থান কি হবে বা বস্তুর উপর মোট প্রযুক্ত বল কি হবে, সেটাকে করতে গেলে এফিক্যাল টু এই যা বল প্রয়োগ হয়েছে তার সঙ্গে এফিক্যাল টু মাইনাস এম এ যোগ করতে হবে। ঠিক আছে, দেখা যাক এবার হচ্ছে অলিক বল। অলিক বল হচ্ছে কি, বাইরে থেকে বল নেই অথচ ত্বরণ সৃষ্টি হচ্ছে, এই যে পরিস্থিতি হচ্ছে, এটা হচ্ছে অলিক বলের সাহায্যে এটাকে আমরা ব্যাখ্যা করব। আমরা কিরকম, এই যে বললাম যে এই গাড়িটা চলতে শুরু করলে এটা কি হচ্ছে, এটা একটা ত্বরণ সহ গতিশীল হচ্ছে। ঠিক আছে, তার মানে এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু আমাদের এম এ, এই যে সূত্রটা ক্ষেত্রে কাজে লাগছে না। ঠিক আছে, আমরা আমরা তখন কি করবো, এফ ইকুয়াল টু এম এ হচ্ছে না, তাহলে মোট প্রযুক্ত বল সেটা হচ্ছে কত, মাইনাস এম ইন্টু যে নির্দেশতন্ত্রের ত্বরণ হচ্ছে এ ইন্টু রেফারেন্স ফ্রেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাকে আমরা এক্সট্রা হিসাবে নেব। বস্তুর উপর ধরো আরো অনেকগুলো বল প্রযুক্ত হচ্ছে, তাহলে যাক F1 F2 এগুলো সব প্রযুক্ত হচ্ছে, তার সঙ্গে আমরা এইটা যোগ করব, এই যে এই টার্মটা যোগ করব, এগুলো ধরো অন্য বস্তু, অন্য আশেপাশের যে বস্তু এটার উপর বল প্রয়োগ করছে, সেইটার সাথে আমরা এই যে টার্মটা আছে এই টার্মটা যোগ করব, তবেই আমরা নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র ইকুয়াল টু এম ইন্টু এ এটাকে কাজে লাগাতে পারবো। ঠিক আছে, হুম, এই যে বলটা হলো, এই বলটা কোনো রকম কি না ক্রিয়া প্রতিক্রিয়ার জনিত উদ্ভূত হচ্ছে না, এই বলটা শুধুমাত্র কি নির্দেশতন্ত্রের ত্বরণের জন্য উদ্ভূত হচ্ছে। যে বল নির্দেশতন্ত্রের ত্বরণের জন্য উদ্ভূত হচ্ছে সেই বলটাকে অলিক বল বলা হয় বা সিউডো ফোর্স বলা হয়। ঠিক আছে, কেবলমাত্র নির্দেশতন্ত্রের ত্বরণের জন্য এই বলের সৃষ্টি হচ্ছে, এই বল কোনো রকম ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল নয়। যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া জনিত, তার মানে কি অলিক বল কি না, যেহেতু যেহেতু কোন অলিক বলকে অলিক বল কেন বলে, যেহেতু অলিক বল কোনো রকম ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল নয়, কোনো রকম ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল নয়, প্রতিক্রিয়াজনিত বল নয়, সেজন্য এই বলকে, এবং এই বল উদ্ভূত হয়, এই বলের উদ্ভব হয় নির্দেশতন্ত্রের ত্বরণের জন্য। ঠিক আছে, নির্দেশতন্ত্রের ত্বরণের জন্য। ঠিক আছে, এই জন্য এই বলকে কি বলে, এই জন্য এই বলকে অলিক বল বলে, অলিক বল বলে। ঠিক আছে, আমরা পরের দিন নিউটনের গতিসূত্র থেকে আরো বেশি অঙ্ক করবো এবং তৃতীয় গতিসূত্রটাও আমরা ভালো করে পড়বো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমরা যে ফ্রি বডি ডায়াগ্রাম যেটা আছে সেই জিনিসটা কি সেটাও দেখবো, যে ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে বের করা হয়। সেক্ষেত্রে অজড়ত্ব নির্দেশতন্ত্রও দেখবো, ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে অলিক বলটা আমাদের নিতেই হচ্ছে। ঠিক আছে, এটা আমরা পরের দিন দেখবো। আজকে এই পর্যন্তই, নমস্কার।